আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। এরপর জানিয়ে দেব আফগানিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে চীন জাপানের মধ্যে উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। আরও জানিয়ে দেব ইরানি বিপ্লবী গার্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। এবং সর্বশেষ শিরোনাম, ভারত চীন সম্পর্কে আবারও ফাটল। ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবনকে অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে। তবে তিনি এও বলেছেন ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামী 29 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেল মালেক তাশরিফত। বার্তায় তিব্বুনে বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করছে। তিনি আরও জানান, গাজায় জীবনকে দুর্বিষহ করে তোলার পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনি ভূমি দখল করছে। তেব্বুনে বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনকে মুছে দিতে পারবে না। তিনি উল্লেখ করেন, ইসরায়েল এটি করতে চায় গাজার অবকাঠামো ধ্বংস করে, স্বাস্থ্য ব্যবস্থা টার্গেট করে, অবরোধ ও খাদ্য সংকট চাপিয়ে দিয়ে, আন্তর্জাতিক আইন অমান্য করে এবং হামলা চালিয়ে। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানাতে বাধ্য করতে, গাজার অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে এবং সব সীমান্ত পথ খুলে দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। তেব্বুনে আবারও আলজেরিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, অধিকৃত ফিলিস্তিনের ভাইদের প্রতি আলজেরিয়ার সমর্থন অব্যাহত থাকবে। তারা পূর্ণ সার্বভৌমত্ব ফিরে না পাওয়া পর্যন্ত এবং জেরুজালেম রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আলজেরিয়া সব রকম সহায়তা দিতে প্রস্তুত। আফগানিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের উপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তান থেকে এসেছেন বলে জানা গেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে আফগান নাগরিকদের অভিবাসন সম্পর্কিত সব আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার 26 নভেম্বর রাতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে, তাকে খুব চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। হামলার ঘটনার সময় ফ্লোরিডায় থাকা ট্রাম্প বলেন, অভিযুক্ত বন্দুকধারী একজন আফগান নাগরিক, যিনি 2021 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ জানিয়েছে, নিরাপত্তা ও যাচাইকরণের বিধি নতুন করে পর্যালোচনা না হওয়া পর্যন্ত আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব আবেদনের প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। এই মুহূর্ত থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের মাতৃভূমি ও আমেরিকান জনগণের নিরাপত্তা আমাদের একমাত্র লক্ষ্য। স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউস থেকে 1 ব্লক পরে হামলার ঘটনা ঘটে। ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার এটাকে পরিকল্পিত গুলির ঘটনা বলে অভিহিত করেছেন। তাইওয়ান ইস্যুতে চীন জাপানের মধ্যে উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। চীনের সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন আলোচনায় যুক্ত 2 জাপানি সরকারি কর্মকর্তা। খবর রয়টার্সের। সম্প্রতি জাপানি পার্লামেন্টের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানের সামরিক হামলা চালায় তবে জাপানও সামরিকভাবে জবাব দিতে পারে। এই মন্তব্যের পরই বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানায় এবং 2 দেশের সম্পর্ক নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি কর্মকর্তারা জানান, মঙ্গলবার ট্রাম্প তাকাইচির ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট উত্তেজনা আর না বাড়ানোর অনুরোধ জানান। তবে তিনি কোনো নির্দিষ্ট দাবি করেননি এবং চীনের মতো মন্তব্য প্রত্যাহারের চাপও দেননি। জাপান সরকারও মন্তব্য প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছে। জাপানের মন্ত্রিমাবিল সদস্যসচিব মিনোরু কিহারা এ বিষয়ে রয়টার্সের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। টোকিওর কিছু নীতি নির্ধারক মনে করছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি রক্ষায় ট্রাম্প হয়তো তাইওয়ান ইস্যুতে তুলনামূলক নরম অবস্থান নিতে চান। এতে জাপানের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। ট্রাম্প তাকাইচির কথোপকথনের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে শি জানান, বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় তাইওয়ানের চীনে ফিরে আসা একটি মূল লক্ষ্য। তবে স্বাধীনভাবে পরিচালিত তাইওয়ান এতদিন ধরে বলে আসছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানিজ জনগণের। হোয়াইট হাউস ট্রাম্পের হয়ে এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং সেটি জাপানের জন্য খুব ভালো খবর। ট্রাম্প বলেন, আমরা জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে দুর্দান্ত বাণিজ্য চুক্তি করেছি। বিশ্ব শান্তিতে আছে, আসুন আমরা এটাকে এভাবেই চালাই। ইরানি বিপ্লবী গার্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে আইআরজিসিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কেনি অং বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে বলা হয়েছে, আইআরজিসি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে হামলাগুলো সমন্বয় করেছিল। গত আগস্টে সিডনি ও মেলবার্নে সংঘটিত 2টি ইহুদি বিরোধী অগ্নিসংযোগ হামলার নির্দেশনায় ইরানের সম্পৃক্ততা অভিযোগ আনা হয়েছিল এবং তেহরানের রাষ্ট্রদূতকে 7 দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম।
গত আগস্টে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে বলেন, আইআরজিসি 2024 সালের অক্টোবরে সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন রেস্তোরাঁয় এবং 2024 সালের ডিসেম্বরে মেলবার্নের আদাস ইসেল সিনাগোগে অগ্নিসংযোগ হামলাগুলো পরিচালনা করেছিল। অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ESIও জানায়, আইআরজিসি একটি প্রক্সিদের জটিল নেটওয়ার্ক ব্যবহার করে হামলা চালিয়েছিল। হামলার উদ্দেশ্য ছিল ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে ক্ষতি ও ভয় সৃষ্টি করে সমাজে বিভাজন। এর জবাবে অস্ট্রেলিয়া ক্রিমিনাল কোড অ্যামেন্ডমেন্ট স্টেট স্পন্সার্স অফ টেরোরিজম অ্যাক্ট 2025 পাশ করে, যা বিদেশি রাষ্ট্রীয় সত্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নতুন কাঠামো তৈরি করেছে। এই কাঠামোর অধীনে আইআরডিসি প্রথমবার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত হল। এই হামলাগুলোর জবাবে দেশটি সরকার ক্রিমিনাল কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 পাশ করে, যার মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে। নতুন এই আইনের আওতায় সরকার এমন কোনো বিদেশি রাষ্ট্রীয় সত্তাকে তালিকাভুক্ত করতে পারবে যারা অস্ট্রেলিয়াকে লক্ষ্য করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল অথবা তা সমর্থন বা উস্কানি দিয়েছে। এই নতুন কাঠামোর অধীনে আইআরজিসি প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত হল। ভারত চীন সম্পর্কে আবারও ফাটল। অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির অভিযোগ ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সম্পর্কে। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বা জাংনান বলে নিজেদের ভূখণ্ড দাবি করে, আর ভারত বলে এটি তাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ। দীর্ঘদিনের এই বিরোধের মধ্যেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু নতুন ঘটনাটি আবার আলোচনায় এনেছে পুরনো দ্বন্দ্ব। আল জাজিরার বরাতে জানা যায়, অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজম থংডগ যুক্তরাজ্য থেকে জাপানে যাবার পথে সাংহাই পুডং বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন। সেখানে তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি তাকে 18 ঘণ্টা আটকে রাখে এবং হয়রানি করে। তিনি বলেন, ইমিগ্রেশন পেরোনোর পর এক কর্মকর্তা তাকে আলাদা করে নিয়ে জানান অরুণাচল প্রদেশ নাকি চীনের অংশ, তাই তার ভারতীয় পাসপোর্ট অবৈধ। পাল্টা যুক্তিতে থংডগ বলেন অরুণাচল ভারতেরই অংশ। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপ দেওয়া হয়েছিল, নইলে পাসপোর্ট ফেরত না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এতে তার আর্থিক ক্ষতিও হয়। পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর চেষ্টায় ও সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি সেদিন রাতে শহর ছাড়তে সক্ষম হন। গত অক্টোবর মাসে একই বিমানবন্দর দিয়ে তিনি নির্বিঘ্নে যাতায়াত করেছিলেন। এবার আচরণ বদলে গেল কেন তা পরিষ্কার নয়। আগে কি এমন ঘটনা ঘটেছে? হ্যাঁ, 2005 সাল থেকে চীন অরুণাচল প্রদেশের মানুষকে স্ট্যাপেলড ভিসা দিতে শুরু করে, অর্থাৎ পাসপোর্টে সিল মারার পরিবর্তে আলাদা কাগজে ভিসা দিত। কারণ হিসেবে তারা বলে ওই অঞ্চলের মানুষকে তারা চীনা নাগরিক মনে করে। ভারত কখনই এ ধরনের ভিসা মানেনি। এর জেরে বিভিন্ন সময় খেলোয়াড়রা চীনে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। বিরোধের মূল উৎস কোথায়? বিরোধের সূত্র উপনিবেশিক আমলে 1914 সালের সিমলা কনভেনশনে ব্রিটিশ ভারত তিব্বত চীনের মধ্যে ম্যাকমোহন লাইন নির্ধারণ করা হয়। চীনা প্রতিনিধি চুক্তিতে সই না করায় চীন এই সীমা স্বীকার করেনি, আর ভারত স্বাধীনতার পর থেকেই এটিকে বৈধ সীমান্ত বলে ধরে আসছে। এখন বেইজিং পুরো অরুণাচলকেই দাবি করছে। ইতিহাসে কী ধরনের সংঘাত ঘটেছে? অরুণাচল বহুদিন ধরেই দুই দেশের উত্তেজনার কেন্দ্র। 1962 সালের যুদ্ধের একটি ফ্রন্ট এখানেই ছিল। 1975 সালে তুলুংলায় সংঘর্ষে 4 ভারতীয় সেনা নিহত হন, আর 2020 সালে লাদাখের গালওয়ানে প্রাণঘাতী সংঘর্ষে দুই দেশেরই সেনা হতাহত হয়। দলাই লামার সফর, বিমানবন্দর হাতাহাতি, জলবিদ্যুৎ প্রকল্প, এসব নিয়েও উত্তেজনা দেখা গেছে।